মানুষের কাছে প্রধান বিষয়, আলোচনার বিষয় ভারতবর্ষের নামকরণ ইন্ডিয়া থাকবে নাকি হচ্ছে ভারত হবে, এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আমরা স্লোগান দিয়েছি ভারতবর্ষের মাটিতে রুটি কাপড়া আর মকান, আমাদের বেঁচে থাকার জন্য রুটি চাই, মাথার উপরে বাসস্থান চাই, পরনে বস্ত্র চাই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোথায় এই স্লোগান দিয়েছেন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছেন, দ্বিখণ্ডিত করতে চাইছেন, কখনো ধর্মের নামে, কখনো জাতির নামে, কখনো হচ্ছে সম্প্রদায়ের নামে বিভাজন তৈরি করে ভারতবর্ষকে দুর্বল করতে চাইছেন। আপনারা কি দুর্বল ভারতবর্ষ চাইছেন নাকি ভারতবর্ষের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে সেই ভারতবর্ষ চাইছে? ভারতবর্ষের অখণ্ডতা বজায় থাকবে কি থাকবে না ভারতবর্ষের মানুষের কাছে আজকে প্রধান বিষয়। ভারতবর্ষের সম্প্রীতি, মানুষের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য অটুট থাকবে কি থাকবে না ভারতবর্ষের মানুষের কাছে প্রধান বিষয়। এখানে দাঁড়িয়ে রাজ্য ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা শুভেন্দু বাবু বলছেন আপনাদেরকে পাণ্ডবেশ্বরের মানুষকে হচ্ছে শিক্ষা দিয়ে গেছেন। পাণ্ডবেশ্বরের মানুষের সংখ্যা প্রায় 2 লক্ষ মানুষের বিধানসভা। এখান থেকে আপনারা যাকে আশীর্বাদ করেছিলেন, ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তার নাম নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর যাকে পাণ্ডবেশ্বরের ওই কয়লা খাদানের মাটির তলায় আপনারা পুঁতে দিয়েছিলেন তার নাম হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। তিনি এখান থেকে দাঁড়িয়ে বলছেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্রিফকেসে করে টাকা ভর্তি ব্রিফকেস নিয়ে কলকাতায় পৌঁছে দিয়ে আসে। আমি শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সভা করে যাদেরকে চোর বলে, ডাকাত বলে আপনি চিহ্নিত করার চেষ্টা করছেন, আপনি যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছেন সেই মঞ্চে আপনার দুপাশে যারা দাঁড়িয়ে আছে পশ্চিম বর্ধমান জেলার কয়লা চোর, সব থেকে বড় কয়লা চোর যারা, তারা আপনার দুপাশে দাঁড়িয়ে আছে। আপনি লোককে আপনি আচরি ধর্ম পড়ে শিখায়, আপনি নিজের ধর্মটাকে আগে পালন করুন, তারপরে অন্যকে চোর বলবেন। অন্যের সমালোচনা করার আগে নিজের দলের সমালোচনা করুন। আপনি যে মঞ্চ থেকে বক্তৃতা করছেন সেই মঞ্চে আপনার যারা ডান দিকে আর বাঁ দিকে দাঁড়িয়ে আছে তারা পশ্চিম বর্ধমান জেলার প্রতিষ্ঠিত কয়লা চোর। শুভেন্দু বাবুকে মনে করিয়ে দিয়ে যায় তৃণমূল কংগ্রেসকে চোর বলার আগে আপনি দুর্গাপুরের পলাশদিয়ার মাঠে চলে যান। দুর্গাপুরের পলাশদিয়ার মাঠে আপনার দলের নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ মহোদয় সভা করতে এসেছিলেন। সেই যোগদান মেলা, সেই বিজেপির যোগদান মেলায় যাকে ঠান্ডা হাতে তুলে দিয়ে যোগদান করানো হয়েছিল তার নাম শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, সারা বাংলার কুখ্যাত কয়লা মাফিয়া প্রয়াত রাজু ঝাও, তার হাতে ঠান্ডা তুলে দিয়ে সেদিন সেই যোগদান মেলায় যোগদান হয়েছিল। ভুলে যাবেন না শুভেন্দু বাবু, এই মঞ্চ থেকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল রানীগঞ্জের বিজেপির সভা থেকে হুঙ্কার ছেড়েছেন। কার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন? কতগুলো নির্দিষ্ট ভাবে কয়লা চোরদের নাম বলেছেন। আমি জিজ্ঞেস করি ওই কয়লা চোরগুলো কারা? ওই কয়লা চোররা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নয়, ওই কয়লা চোররা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আশ্রয় পাইলাম। ওই কয়লা চোরেরা ওই দুর্গাপুরের পলাশদিয়ার মাঠে বিজেপির যোগদান মেলায় তারা সেদিন যোগদান করেছিলেন, আপনার দলের ঝান্ডার তলায় আশ্রয় নিয়েছিলেন। কারণ তাদের ধারণা ছিল 2021 সালে বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু 2021 সালে বিজেপি ক্ষমতায় আসেনি। ভয়ে পালিয়ে গেলেন, ভাবলেন সিবিআই ডাকবে, আর সিবিআই ডাকলে আমাকে কাস্টডিতে ঢুকতে হবে। তাই কাস্টডিতে ঢোকার আগে রাত্রিবেলায় দিল্লিতে গিয়ে কালো কম্বল ঢাকা দিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহের সাথে বোঝাপড়া করলেন আর দল ছেড়ে পালিয়ে গেলেন। এখন হচ্ছে কি, ভারতবর্ষে অনেক রাজ্যের বিরোধী দলনেতা দেখেছি, বাংলায় অনেক বিরোধী দলনেতা এসেছেন গেছেন, কিন্তু এই ধরনের নিকৃষ্ট মানের নোংরা ঘৃণ্য জঘন্য রাজনৈতিক দলের বিরোধী দলনেতা আমরা কখনো দেখিনি, যারা ব্যক্তিগত কথায় শুধুমাত্র ব্যক্তিগত কুৎসা করে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে। আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে প্রতি মুহূর্তে। রাজনৈতিক শিষ্টাচার সৌজন্যতা হারিয়েছে, শুধুমাত্র তার বক্তব্যের রাস ধরে রাখা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার মধ্যে দিয়ে। এই তো হচ্ছে আপনার রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক
দুর্গাপুর হারিয়ে গেছে, দুর্গাপুরের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি, প্রাণবেশ্বরের মাটিতে দাঁড়িয়ে কয়লা খনিকে বেসরকারীকরণ করছে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আবার কে? আপনি একটা কথাও খরচ করেননি। শুভেন্দু বাবু, আপনাকে জিজ্ঞেস করি, ব্যাংকগুলোকে বিক্রি করার চেষ্টা করছে কে? নরেন্দ্র মোদীর সরকার। আবার কে? দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দিচ্ছে কে? নরেন্দ্র মোদীর সরকার। আবার কে? আমি জিজ্ঞেস করি, আপনি একটা শব্দও খরচ করেননি। আপনাকে জিজ্ঞেস করি, আপনি রেলের মতো লাভজনক সংস্থা আপনার সরকার বিক্রি করে দিতে চাইছে আদানি আম্বানিদের হাতে, একটা শব্দ খরচ করেননি। দুর্গাপুরের মাটিতে 1993 সাল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী একদিনে 6টা রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাকে অটল বিহারী বাজপেয়ী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে ছিল এমএমসির মতন ভারী বৃহৎ ইঞ্জিনিয়ারিং শিল্প, ফার্টিলাইজারের মতন বৃহৎ সার কারখানা, ভারত অপথর্মিক গ্লাস লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এরকম বড় বড় কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সর্বোপরি বন্ধ করা হয়েছিল আরআইসির মতন রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আসানসোলে বন্ধ করা হয়েছিল সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে বড় বড় কথা, চোরের মায়ের বড় বলা। আগে বলুন, কেন্দ্রীয় সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? কেন কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ করার চেষ্টা হচ্ছে? কেন ন্যাশনালাইজ ব্যাংকগুলোকে কেন বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে? কেন সেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েলের মতন লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণ করার চেষ্টা হচ্ছে? কেন হিন্দুস্তান এয়ারলাইন্সকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন ইন্ডিয়ান এয়ারলাইন্সকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে? আগে নিজের পোস্টা দেখুন। বড় বৃক্ষ যখন ধসে পড়ে তখন তার নিচে যখন ছোট ছোট গাছগুলো থাকে তারা মারা পড়ে। তাই কেন্দ্রীয় সরকার ভুল সিদ্ধান্ত নিলে রাজ্যের সরকারকে তার খেসারত দিতে হয়। তার পরিণাম হচ্ছে দুর্গাপুর। 34 বছরে বামপন্থীরা ধ্বংস করেছে দুর্গাপুরকে, আর আজকে বিজেপির কেন্দ্রীয় সরকার তাদের শিল্পের ভুল প্রান্ত নীতির জন্য আজকে দুর্গাপুর ধ্বংসের জায়গায় এসে পৌঁছচ্ছে। দুর্গাপুর প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আপনি তো একটা কথাও বললেন না। আপনি বললেন ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। কে ভারত মাতা? ভারত মাতা কার আরাধ্য দেবী ছিলেন? স্বামী বিবেকানন্দ, যিনি ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন, ভারতবর্ষের মানুষের পথপ্রদর্শক। তিনি, এই ভারত মাতা ছিল তার আরাধ্য দেবী। তিনি বলেছিলেন যে একদিন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ভারতবর্ষ একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। তিনি প্রথম বলেছিলেন। সেই ভারত মাতার নামে জয়ধ্বনি দিচ্ছেন। সেই স্বামী বিবেকানন্দের আদর্শ কি ছিল? তিনি বলেছিলেন, আমি শুধুমাত্র মন্দিরে গিয়ে নতজানু হয়ে মন্দিরে গিয়ে পুজো করবো এমনটা নয়, আমি মসজিদেও যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু দি মস্ক। আমি মসজিদে যেতে চাই, সেখানেও নতজানু হয়ে মাথায় টুপি পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই, মা তোমায় দেখতে চাই। তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু গো টু দি চার্চ। আমি চার্চে যেতে চাই, খ্রিস্ট ধর্মের মানুষরা প্রতি কিভাবে আহ্বান করে প্রার্থনা করে আমি সেটাকেও দেখতে চাই। তিনি শুধুমাত্র সেখানেই থেমে থাকেননি। তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু কিপ আওয়ার হার্ট ওপেন। আমি আমার হৃদয়টাকে অবারিত উন্মুক্ত করে রাখতে চাই। অতীতে ভারতবর্ষে যদি এরপরেও কোনো অন্য কোনো ধর্ম আছে, সেই ধর্মকেও আমি আলিঙ্গন করে আমার বুকে টেনে আদর করে তুলে রাখতে চাই। তিনি সব ধর্মকে স্বাগত জানিয়েছিলেন। এই হচ্ছে ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। আর শুভেন্দু বাবু, আপনি যে ভারতবর্ষের স্বপ্ন ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছেন, সেই ভারতবর্ষ হচ্ছে দ্বিখণ্ডিত ভারতবর্ষ। একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দুদের মধ্যে হচ্ছে জাতিগত ভাগ, সম্প্রদায়গত বিভাজন। টুকরো টুকরো করে দাও, গোটা দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও। মণিপুর চলছে, বিভস্ত করে আমাদের বাড়ির মায়েদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছে। শুভেন্দু বাবু, আপনি মায়ের কথা বলেছেন, কিন্তু মণিপুরের বিভস্ত হওয়া মায়ের চোখের জল আপনি দেখতে পাননি। সেই মায়ের কথা আপনি বলেননি। মণিপুরের তরুণ যুবকরা গুলিবিদ্ধ হয়ে ছাত্রা দেহ নিয়ে মণিপুরের মাটিতে লুটিয়ে পড়ে আছে, আপনি সেই যৌবনের কথা বলেননি। মণিপুরের মানুষ কারারুদ্ধ, মণিপুরের মানুষ দিশাহীন। প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করছেন, তিনি মত্ত হয়ে আছেন বিদেশ ভ্রমণ করতে। তিনি নিজের শুধু ক্যারিশমাকে গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে চাইছেন। ভুলে গেছেন মণিপুর। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, মণিপুরে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া
মিডিয়াকেও কোনো খবর পরিবেশন করতে দেওয়া হচ্ছে না। বললেন না তো একবারও মণিপুরের সেই অব্যক্ত যন্ত্রণার কথা, মণিপুরের সেই বিবস্ত্র হওয়া মায়েদের কথা বললেন না তো একবারও মণিপুরের সেই উলঙ্গ নারী যাদেরকে জোর করে রাস্তায় হাঁটানো হচ্ছে, আর কিছু মানুষ উন্মত্তের মতন সেই মহিলাদেরকে দেখে উত্তপ্ত করছে, বললেন না তো একবারও। তাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, নামের নামে যারা ভারতবর্ষে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। রামচরিত মানুষ পড়েছেন, রামায়ণে কি বলেছে? রামায়ণে বলেছে, রামায়ণের দৃষ্টি, রামায়ণ বলেছে যে রাজা রাবণ সীতাকে বলপূর্বক অপহরণ করেছিল। ফল কি হয়েছিল জানেন? রাবণের বংশ ধ্বংস হয়েছিল, রাবণের বংশের শেষ বাতি দেওয়ার কেউ ছিল না। মহাভারত আমাদের কি শিখিয়েছে জানেন? মহাভারত আমাদের শিখিয়েছে ছলে বলে কৌশলে প্রকাশ্য রাজসভায় কৌরবরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। ফল কি হয়েছিল জানেন? কৌরব বংশ ধ্বংস হয়েছিল, কৌরব বংশের শেষ বাতি দেওয়ার কেউ ছিল না। শুভেন্দুবাবু আপনাকে জানিয়ে দিই, মণিপুরের মাটিতে আমার মায়েদেরকে, উত্তরপ্রদেশের হাতরাসে আমার আদিবাসী মায়েদেরকে বিবস্ত্র করে যারা রাস্তায় হাঁটিয়েছে, রামায়ণ মহাভারত যদি আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে থাকে, আগামী দিন ভারতবর্ষের মাটিতে বিজেপির বংশেও শেষ বাতি দেওয়ার কেউ থাকবে না। নিশ্চিতভাবে লিখে নিন, পাণ্ডবেশ্বরের মাটিতে দাঁড়িয়ে আজকে তাদের ভূমিকম্প করে গেলাম। এই হচ্ছে ভারতবর্ষ। শুভেন্দুবাবু আপনি তো বললেন না, আপনি শুধু কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যক্তিগত কুৎসা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলেন। আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি শুভেন্দু থেকে শুভেন্দু অধিকারী হয়েছেন, শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু বাবু হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতটা পাতাই ছিল, তাই আপনি শুভেন্দু অধিকারী, তাই আপনি আজকে বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, আপনি শুভেন্দু বাবু হতেন না, শুভেন্দু অধিকারীর নাম বাংলার মানুষ জানতো না। তাই লজ্জা যদি থাকে, এরপরে সভা থেকে আরেকটা শব্দ ব্যবহার করবেন না। নির্লজ্জ বেহায়া যারা ভিন্ন নোংরা রাজনীতি করে বাংলার পথে দাঁড়িয়ে, যদি রাজনীতি করতে হয়, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা আছে। গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা কি? গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা হচ্ছে গঠনমূলক সমালোচনা করা, গঠনমূলক বক্তব্য রাখা, পশ্চিম বাংলাকে সদর্থক পথ দেখানো। আপনি ধ্বংসের পথে ঠেলে দিতে চাইছেন। তাই আপনাকে বলবো, সংযত হন। বাংলার মানুষ ক্ষমা করবে না। ভয় দেখাচ্ছেন, বলছেন নরেন্দ্র চক্রবর্তী জালি ভোটে জিতেছে, আর মানুষের ভোটে জিতা বিধায়ক হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। আপনার লজ্জা লাগে না? সম্প্রতি ধূপগুড়িতে নির্বাচন হয়েছে, ধূপগুড়ির মানুষ গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়েছে। আসানসোলে বাই ইলেকশন হয়েছে, শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে পাণ্ডবেশ্বরের মানুষ আপনাদের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়েছে। তোলাবাজ আমরা নয়, তোলাবাজ আপনার দলের লোকেরা। আপনাকে ঘিরে যারা থাকে তারা হয় কোল মাফিয়া, নালে লোহা মাফিয়া, নালে বালি চোর, লোহা চোর আপনাকে ঘিরে থাকে। দক্ষতা থাকলে আগে তাদেরকে ঘাস ধাক্কা দিয়ে সরিয়ে দিন, তারপরে বাংলার শুদ্ধিকরণ করবেন, বাংলাকে পথ দেখাবেন, বাংলার মানুষকে উপরে ফেলে দিতে হবে। আর এই কয়লা খাদানের মাটিতে বিজেপিকে ঘেটে দিতে হবে, ভবিষ্যতে যাতে বিজেপি মাথা তুলে দাঁড়াতে না পারে। উল্লেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ ভাই বিশ্বনাথ পাড়িয়াল, প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা, তাকে অনেক ধন্যবাদ। আমি এবার বক্তব্য রাখার জন্য ডেকে নেব আমাদের অত্যন্ত লড়াকু মহিলা নেত্রী অসীমা চক্রবর্তী, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমাদিকে। তবে সব চক্রবর্তীরাই বাংলায় বলছে, অসীমাদি কিন্তু একমাত্র চক্রবর্তী হিন্দিতে আর ভোজপুরিতে কাহেগা। धन्यवाद। वंदे मातरम। इस सभा के संचालक, पश्चिम बर्धमान के अभिभावक
पांडवेश्वर के अभिभावक माननीय नरेंद्र नाथ चक्रवर्ती जी, मंच पे उपस्थित हमारे विधायक जमुरिया के एवं केकेसी के जो नेतृत्व में है, जनरल सेक्रेटरी माननीय हरराम सिंह जी, श्रमिक नेता प्रभात चट्टोपाध्याय जी, उत्तम मुखर्जी जी जो अभी कोऑपरेटिव में चेयरमैन घोषित किए गए हैं, हमारे युवा सभापति कौशिक मंडल, दूर से आई आप सबसे मिलने के लिए, आप लोगों को कुछ बातें बताने के लिए। साधारण संपादिका शांतिका जी उपस्थित हैं, सभाधिपति विश्वनाथ बावड़ी जी, पूर्व वक्ता जिन्होंने पूरे माहौल को ही बदल दिया, हमारे एक्स विधायक श्रमिक नेता माननीय विश्वनाथ पाटिल जी। इसके अलावा उपस्थित हैं सह सभाधिपति जी, ब्लॉक प्रेसिडेंट सब और भी जो पंचायत के पदाधिकारीगण, सर्वोपरि समक्ष बैठी सारी जनता जनार्दन, सबको तृणमूल कांग्रेस के पक्ष से जातीयतावादी गैरी का अभिनंदन जताते हुए आप लोगों के समक्ष दो चार बातें कहूंगी। उनके नेता कहते गए कि तृणमूल कांग्रेस के लोग चोर हैं, हमारे जो सभापति वो चोर हैं, ममता बनर्जी जी चोर हैं, अभिषेक बनर्जी चोर है। लेकिन मैं कहना चाहूंगी, तृणमूल कांग्रेस में जब तक लोग रहते हैं, आप लोगों ने जरूर वाल्मीकि जी की बात सुनी होगी। शुरू में वो डकैती करते थे, तब इसलिए वो थे वाल्मीकि डकैत। तो उन लोग के अनुसार तृणमूल कांग्रेस में जो रहते हैं वो वाल्मीकि डकैत के तरह चोर है। अब जब वो वॉशिंग मशीन बीजेपी में चले जाते हैं तो वाल्मीकि साधु बन जाते हैं। इसके बारे में विरोध करना अत्यंत आवश्यक है और ये साधारण जनता जनार्दन की आवाज है। चाय बेचने वाला सारा देश बेच रहा है, चाय बेचने वाला सारा देश बेच रहा है, वो तो अपनी नसीहत को भी बेच रहा है, वो तो अपनी नसीहत को भी बेच रहा है। रेल बेचती, तेल बेचती, बिका हवाई अड्डा, रेल बेचती, तेल बेचती, बिका हवाई अड्डा, जिसको देखकर खुश हो रहे उनके जेपी नड्डा, जिनको देखकर खुश हो रहे उनके जेपी नड्डा। भुखमरी की मार मर रही जनता हाहाकार, कहती है अच्छो चुप है ये मेरा चौकीदार, जनता कहती अब क्यों चुप है मेरी चौकीदार, क्योंकि कहा था ना मैं चौकीदार हूँ। इसीलिए कभी कहते हैं चाय बेचने वाला हूँ, कभी कहते हैं चोर हूँ, चौकीदार हूँ, कभी कहते हैं मैं फकीर हूँ, झोला उठाकर निकल जाऊंगा। देश की आवाम कहती है वो झोला लेकर जब निकल जाइएगा उसमें देश को बेचे हुए पैसों को मत ले जाइएगा, देश को बेचे हुए पैसों को मत ले जाइएगा। और आप लोगों को, जिन लोगों ने आज सुबह से टीवी खोला होगा, एक बात अवश्य देखी होगी आप लोगों ने, क्या 2014 से वो प्रधानमंत्री बने हैं, लेकिन आज उन्हें याद आया है ये 12वां जुमला है, 12वां जुमला, 11 जुमला हो चुका है, ये 12वां जुमला है। अभी आज विश्वकर्मा दिवस मना रहे हैं, उनको याद आ रही है विश्वकर्मा योजना के अंतर्गत ओबीसी संप्रदाय के कारीगरों को कुछ देना चाहिए। वहीं दूसरी तरफ क्या विरोधाभास है, वहीं दूसरी तरफ उनके नेता कहते हैं दलितों को पैर से कुचल डालना चाहिए। क्या विरोधाभास है? इसका विरोध 2024 को ओबीसी की जनता जनार्दन ही करेगी, जिन्हें कभी उछालते हैं और कभी फेंकते हैं। और जो बड़ी बड़ी बात कहकर गए हैं यहाँ शुभेंदु अधिकारी जी, सभापति जी को चोर कहते हैं क्योंकि वो अभी भी तृणमूल में है, और उनके जो एक और साथी जो यहाँ से ही यहाँ के विधायक थे जो अभी उनकी पार्टी में चले गए हैं, वो तो अभी साधु हो गए हैं, वो तो अभी साधु हो गए हैं। इसलिए बड़ी बड़ी बातें नहीं करनी चाहिए। और इतनी मेरी माताएं बहनें
दावे के साथ कहती हूँ, पुरुषों की जरूरत नहीं है, भाइयों की जरूरत नहीं है। कल सुकांत मजूमदार बहुत बड़ी बात कहते गए हैं कि এবার ঘটক বিদায় করব। अरे बच्चा लोगन, धूपगुड़ी का इलेक्शन, आसनसोल का बाई इलेक्शन, वो तो सब ट्रेलर था। असली पिक्चर तो 2024 को है। उस समय 2021 में जैसे ट्रेलर छोटा सा दिखा था, पश्चिम बंगाल की आवाम 200 की मार देकर उन्हें भगाई थी। अब पूरे भारतवर्ष की आवाम उठाकर उखाड़ कर फेंकेगी भारतीय जनता पार्टी को। इसलिए चलिए, सब तैयार होइए। माताएं यहाँ बैठी हैं, उन्हें पता है, उन्हें चिंता है, 100 दिन की पैसे नहीं मिले हैं उन लोगों को काम करने के बदौलत, घर के ऊपर छत नहीं मिला है। इसलिए हम लोगों का आंदोलन जारी रहेगा और दावे के साथ कह सकती हूँ, ताकि आगामी दिनों में पश्चिम बंगाल को ये यंत्रणा ना भोगना पड़े, केंद्रीय सरकार की वंचना से ना भोगना पड़े, उससे मुक्ति पाना पड़े। इसलिए प्रधानमंत्री के चेयर पर हमारी नेत्री जनगण मन अधिनायिका ममता बनर्जी जी को ही बैठाना है। जिस प्रकार पश्चिम बंगाल की आवाम का विकास हो रहा है, उस तरह सारे भारतवर्ष का विकास होगा। इसलिए मैं माताओं बहनों से कहना चाहूंगी, आगामी दिनों में आज यही से प्रण कीजिए, ममता बनर्जी जी के अलावा किसी मोदी को हम लोग नहीं जानते हैं। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, तृणमूल महिला कांग्रेस जिंदाबाद। धन्यवाद। असीमादी भैया ग्रहण कर दिया ना, पूरे भोजपुरी में ऐसा बात कहा था, मालूम होता कि हम लोग भोजपुरी आ गए। ठीक है, थोड़ा हमारे युवा प्रेसिडेंट कौशिक मंडल को छोटा वक्तव्य रखने के लिए अनुरोध करेंगे। कौशिक मंडल, कह लिए महिला हो, आज युवा को नहीं बुलाएंगे तो कैसे चलेगा ना।